গুম খুনের মাধ্যমে বাংলাদেশকে বিভক্ত করেছে মুজিববাদীরা, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হলে আবারও গোপালগঞ্জের উদ্দেশ্যে মার্চ করা হবে। সংস্কারের পরই নির্বাচনের দাবি জানান তিনি। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ নির্মূল হলেই ঘুরে দাঁড়াবে দেশ। জুলাই পদযাত্রায় ১৭তম দিনে বৃহস্পতিবার এসব কথা বলেন দলটির নেতারা। ১৭তম দিনে ফরিদপুর থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। দুপুরে শহরের জনতা ব্যাংক মোড়ে অনুষ্ঠিত হয় সমাবেশ। এই সময় নাহিদ ইসলাম বলেন, হামলা করে পদযাত্রা ঠেকিয়ে রাখা যাবে না। আন্দোলনের মাধ্যমে দেশের মানুষের অধিকার আদায় করা হবে। আইনিভাবে শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক, আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে আরো মার্চ করব এবং এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না। গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে ফিরে আসব। পরে রাজবাড়িতে হয় এনসিপির পদযাত্রা। রেলগেট শহীদ স্মৃতি চত্বরে পথসভায় নাহিদ বলেন, গুম খুনের মাধ্যমে বাংলাদেশকে বিভাজিত করেছে মুজিববাদীরা। এই মুজিববাদী আদর্শ আওয়ামী লীগের গোড়া বাংলাদেশকে বিভাজিত করেছে, বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে, গুম খুন সবকিছু জায়েজ করেছে এই মুজিববাদী আদর্শের মাধ্যমে। এই সময় দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, যেদিন আওয়ামী লীগ নির্মূল হবে সেদিন থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আওয়ামী লীগকে আমরা পিলখানা হত্যাকাণ্ডে দেখেছি, আমরা সব হত্যাকাণ্ডে আলমদারকে পাখির মতো গুলি করতে দেখেছি। বাংলাদেশ সেদিন থেকে ঘুরে দাঁড়াবে যেদিন বাংলাদেশ থেকে সমূলে আওয়ামী লীগ নির্মূল হবে। এনসিপির পদযাত্রা ঘিরে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচন পিছিয়ে যেতে পারে এমন কোনো ইস্যু তৈরি না করতে এনসিপির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, রাজনৈতিক অনভিজ্ঞতার কারণেই গোপালগঞ্জে সংঘাতের ঘটনা ঘটেছে। সমাবেশে নেতারা বলেন, বিএনপি না চাইলে জামায়াতে ইসলামী এদেশে রাজনীতি করতে পারবে না। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশ। যোগ দেন সংগঠনটির ঢাকা মহানগরের বিভিন্ন শাখার নেতাকর্মীরা। বেলা ৩টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন যুবদলের নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বর্তমান ও সাবেক নেতারা। বিএনপি যদি মনে করে জামাত রাজাকার এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না, এটাই বাস্তবতা। সমাবেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর চক্রান্ত করছে একটি মহল। যেভাবে এনসিপির আমরা এই কর্মসূচির ধরন দেখছি, তাতে করে আমরা একটা মেসেজ পাচ্ছি যে কোনো না কোনো বাহানায় এমন কোনো অবস্থার সৃষ্টি করা যাতে করে বলতে পারে যে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সরকার নির্বাচন কিভাবে দেবে। পরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিলটি নাইটিঙ্গেল প্রেস ক্লাব হয়ে শাহবাগের দিকে অগ্রসর হয়। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে শাহবাগে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল। যুবদলের এই কর্মসূচিতেও নেতাদের বক্তব্যে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। তারা বলছেন, ভোট হলেই দেশে ফিরে আসবে গণতন্ত্র, কেটে যাবে সব সংকট। তাই সব বাধা ষড়যন্ত্র উপেক্ষা করে দ্রুত নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বিএনপি এবং যুবদল নেতাদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শাহবাগ, ঢাকা। তারেক রহমান ইতিমধ্যে জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, তাই ভয় পেয়ে অনেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত জুলাই শহীদদের স্মরণ সভায় তিনি বলেন, জুলাই শহীদ ও আহতদের অনেককেই সরকার সহযোগিতা করছে না, বরং নির্বাচন ঠেকানোর জন্য বিভিন্ন মহলে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও জানান তিনি।
আহতদের তালিকায় থাকা 142 জন জুলাই যোদ্ধা এখনও সরকারি গেজেটে অন্তর্ভুক্ত না হওয়ায় এর নিন্দা জানান বিএনপি মহাসচিব। বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আজীবন স্মরণ করা হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা। তারা ভয় পেয়েছে তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে ও অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায়? 142 জন ছাত্রদের একটা তালিকা আছে এখানে। আমি জিজ্ঞেস করছিলাম এখন যে এদের নামগুলো এখন পর্যন্ত গেজেটেড হয়েছে কিনা, তারা বলল যে না হয়নি। জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ ও জনগণের কাছে দৃশ্যমান রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। কমিশনের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সদস্যরা। 5 আগস্টের মধ্যে জুলাই সনদ তৈরির কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান তারা। ঐকমত্য কমিশনের সদস্যদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান একটি ঐতিহাসিক ঘটনা। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে হবে, মানুষের কাছে দৃশ্যমান থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপে 8 বিষয়ে আলোচনার পর ঐকমত্য হয়েছে বলে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এছাড়া আরও 7টি বিষয়ে আলোচনা চলছে বলেও প্রধান উপদেষ্টাকে জানান তিনি। লক্ষ্মীপুরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার রয়েছে আর্থিক অনটনে। অনেকেরই টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা। এদিকে মামলা দায়ের হলেও এখনও বিচার না হওয়ায় ক্ষুব্ধ স্বজনরা। লক্ষ্মীপুর সদর উপজেলার শফিপুর এলাকার সাব্বির হোসেন। 4 আগস্ট গণ অভ্যুত্থানে শহরের চকবাজার এলাকায় যুবলীগের গুলিতে মারা যান সাব্বির। একই সময় মারা যান কাউসার হোসেন বিজয়, সাদাল আফনান ও ওসমান গনি। গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 300-র বেশি। কোনোভাবেই এই হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না স্বজনরা। পাশাপাশি হত্যায় জড়িতদের বিচার ও গ্রেপ্তার নিশ্চিতের দাবি জানান। একটা মানুষকে মানুষ এই বাজে মারে না, দেখ কি বাজে মারছে, আপনারা বিচার করেন। একটা গুলি করে তারা ছাড়তো, তারপরে আমি বাঁচে থাকতাম, আমার বাবারা দেখতে পারতাম। 91 জনের মামলা এজাহার মামলা হয়েছে, আবার 200 হয়েছে আপনার অজ্ঞাত মামলা। তো এই মামলাগুলো কিন্তু হয়েছে, আমার বাদী হয়েছে আমি। এখন তারা ওই যে মেইন আসামি তো একটা পায়নি। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ অনেকেরই টাকার অভাবে সঠিক চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ আছে। কেউ আমাদের খোঁজখবর নিচ্ছে না, আমরা চিকিৎসাহীনতায় ভুগতেছি। আমার শরীরে এখনো 7টা বুলেট আছে। আমি প্রতিনিয়ত আমার শরীরে যন্ত্রণায় আমি কাতরাছি। প্রত্যেক শহীদ পরিবারের পাশে রয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে গুলিবিদ্ধ আহতদের চিকিৎসা চলছে বলে জানান। কয়েক দফায় বেশ কয়েকজন আহতকে আমরা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্স এবং অন্যান্য লজিস্টিক্স সহকারে আমরা ঢাকায় পাঠিয়েছি, তারা চিকিৎসা গ্রহণ করেছেন। কিন্তু তাদের বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণের প্রয়োজন রয়েছে কিনা সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত বিশেষায়িত হাসপাতালগুলোই সিদ্ধান্ত দিতে পারে। যদি তারা সেই সিদ্ধান্ত দেয় তাহলে এই প্রয়োজন যাদের সেই রোগীদেরকে বিদেশে প্রেরণ করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে 4 শিক্ষার্থী সহ 17 জন নিহত হন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভোটে পর্যবেক্ষক হতে এইচএসসি পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা জারি করেছে কমিশন। সেই সঙ্গে পর্যবেক্ষকদের সর্বনিম্ন বয়স 21 বছর করা হয়েছে। বৃহস্পতিবার ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল আলম এ তথ্য জানান। সংসদ নির্বাচনকে সামনে রেখে 2023 সালের নীতিমালা ও 96টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে নতুন নীতিমালা জারি করল নাসির উদ্দিন কমিশন। আগে পর্যবেক্ষকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসি বা সমমান এবং বয়স ছিল ন্যূনতম 25 বছর। নতুন নীতিমালার আলোকেই আগ্রহী সংস্থাকে আবেদন করতে হবে। পুরো প্রক্রিয়া শেষ করে 5 বছরের জন্য নিবন্ধন দেবে ইসি। নিবন্ধিত সংস্থা 3 দিন পর্যবেক্ষণ করার সুযোগ পাবে। খাগড়াছড়িতে দেখা দিয়েছে ম্যালেরিয়ার প্রকোপ। আক্রান্তরা বেশিরভাগই সীমান্তবর্তী ও দুর্গম এলাকার বাসিন্দা। এরই মধ্যে মারা গেছেন একজন। উপসর্গ দেখা দিলে দ্রুত রোগ নির্ণয় কেন্দ্রে যাওয়ার পাশাপাশি নানা পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
খাগড়াছড়িতে গত 6 মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে 340 জন। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 10 জন হলেও এপ্রিল থেকে বাড়তে থাকে রোগী। আর শুধু জুন মাসে সেই সংখ্যা দাঁড়ায় 176 জনে। এই সময় পানছড়িতে মারা যায় 1 জন। এছাড়া 1 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে 45 জন। ওষুধ খাওয়াতেছে যখন আমি ওকে মেডিকেল নিয়ে এসে। আক্রান্তদের বেশিরভাগই দুর্গম দিহিনালা, লক্ষ্মীছড়ি, সাজেক সহ সীমান্তবর্তী এলাকার বাসিন্দা। সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে সাজেক, মাচালং, বর্ডারলাইন যে এলাকাগুলো আছে সেখান থেকে। ম্যালেরিয়া রোগীর সংখ্যা আগের তুলনায় একটু বেড়েছে, তো বাড়লেও আমাদের সরকারিভাবে আমাদের এটা রোগ নির্ণয়ের জন্য পর্যাপ্ত পরিমাণ আরডিটি আছে। দ্রুত রোগ নির্ণয়ের মাধ্যমে আমরা চিকিৎসা করতে পারি, তাহলে কোনো রোগী ম্যালেরিয়া রোগী সিভিয়ার পর্যায়ে যাবে না। বর্ষায় ম্যালেরিয়ায় আক্রান্তদের ঝুঁকি কমাতে মশার উৎসস্থল ধ্বংস, মশার কামড় এড়ানো উপযোগী পোশাক পরিধান ও মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। মশায় যাতে কামড় না দেয় সেই জন্য সেই রকম কাপড় পরবো, বিশেষ করে যখন আমরা মাঠে ঘাটে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে কাজ করতে যাই। আর একই সাথে মশা নিধনের জন্য আমাদের পক্ষ থেকে যে স্প্রে ব্যবহার করা হয় এগুলোর ক্ষেত্রে আমরা আরো অ্যাক্টিভ হবো, পৌরসভার সাথে সমন্বয় করব। একই সাথে প্রত্যেক ঘরে ঘরে মশারি বিতরণ করা হয়েছে। আমাদের আহ্বান থাকবে রাতে ঘুমানোর সময় সবাই যাতে মশারি ব্যবহার করে। এর আগে 2023 সালে খাগড়াছড়িতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে 1 রোগীর মৃত্যু হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের জাহাজ নির্মাণ শিল্প। গত 5 বছরে 3টি জাহাজ রপ্তানি হলেও চলতি 1 বছরেই হয়েছে 3টি। শিল্প সংশ্লিষ্টরা বলছেন এই খাতে সরকারের সহযোগিতা ছাড়া বৈশ্বিক বিশাল বাজারে প্রবেশ সম্ভব নয়। 2022 সালে নারায়ণগঞ্জের আনন্দ শিপইয়ার্ড যুক্তরাজ্যের এনজিয়ান শিপিং কোম্পানির কাছে একটি জাহাজ রপ্তানির পর 22 মাসে বাংলাদেশ থেকে আর কোনো জাহাজ রপ্তানি হয়নি। এর আগে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন 2020 সালে একটি জাহাজ রপ্তানি করে। তবে চলতি বছরের শুরু থেকে আবারও সুবাতাস বইছে এই খাতে। 3টি জাহাজ রপ্তানির পর আরও 5টি আছে পাইপলাইনে। সংশ্লিষ্টরা বলছেন সরকারের সহযোগিতা না পেলে এই শিল্পের আন্তর্জাতিক বাজারে টিকে থাকা কঠিন। এমন সব টার্মস অ্যান্ড কন্ডিশন আমি ওই সার্কুলারটা ল্যাপস হয়ে গেছে, ওখান থেকে কেউ 1 টাকাও নিতে পারেনি। সো আপনি যেটা বলছেন কি করতে পারে, গভর্নমেন্টের ফান্ড আছে 2000-3000 কোটি টাকা, কোনো ব্যাপার না। আর এটা তো আমরা লং টার্ম, আমরা তো জমি জমা কিনছি না। শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি হলো ইজ বিং সাপোর্টেড বাই দ্য গভর্নমেন্ট। পলিসি, গভর্নমেন্টের কাজ হবে পলিসি, যেটা আপনার বিজনেস বান্ধব হতে হবে 1। 2 নম্বর ব্যাংকের যে কাজগুলি প্র্যাকটিক্যাল হতে হবে। 3 নম্বর যেহেতু এটা গ্রিন এমিটিং একটা ইন্ডাস্ট্রি, সেখানে গ্রিন ফান্ডটা এখানে দেওয়া উচিত। বিশ্বে জাহাজ নির্মাণ শিল্পের বার্ষিক বাজার প্রায় $400 বিলিয়ন। তার বিপরীতে গত 2 দশকে দেশের অর্জন 200 মিলিয়নের কাছাকাছি। গত সময়ে বিনিয়োগকারীদের অনেকে সরকারি সুবিধার অপব্যবহার করায় ধীরগতি তৈরি হয়েছে। টাকা নিয়েছে হাজার হাজার কোটি টাকা, সেই টাকাতে তারা কাজে লাগায় নাই। তো আপনি খালি নীতি সহায়তা দিলে ব্যাংকিং বান্ধব বা পরে ইনভেস্টমেন্ট বান্ধব ব্যাংকিং করলেই তো হবে না, সেই টাকাটা তো ইনভেস্টরদের কাজে লাগাতে হবে। দেশে রপ্তানিমুখী জাহাজ নির্মাণ করে 10টি প্রতিষ্ঠান। এখন পর্যন্ত 2টি প্রতিষ্ঠান ছাড়া কেউ রপ্তানির তালিকায় নাম লেখাতে পারেনি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেশে বেকারত্বের হার এখনো আশানুরূপ কমেনি মন্তব্য করে এই সমস্যার সমাধানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। যুব উদ্যোক্তাদের কর্মশালায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার। 2026 সালে এলডিসি থেকে উত্তরণে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের 63% তরুণ জনগোষ্ঠীকে সঠিকভাবে কাজে লাগাতে চায় অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যে উদ্যোক্তাদের সহায়তা নিশ্চিতের উপর গুরুত্ব দেয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডায় যুব উদ্যোক্তাদের এক কর্মশালায় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব, কিন্তু এ হার তেমন কমেনি বলেও মন্তব্য করেন তিনি। যেই পরিসরে বা যেই সংখ্যায় কাজ হওয়া প্রয়োজন ততটুকু ক্যাপাসিটি আসলে ততটুকু ওই লেভেলে হয়তো আমরা কাজ করতে পারছি না। তবে আমরা এফিশিয়েন্টলি কাজ করার চেষ্টা করছি এবং আমাদের সামনের পলিসিগুলো সেভাবে নেওয়ার দিকে মনোযোগ দিচ্ছি। এই যে ইনফর্মাল সেক্টরটা আছে, অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি যেটা আছে, সেই অর্থনীতিকে যদি আমরা প্রোপেল করতে চাই তাহলে আমাদের স্টার্ট আপের উপর পর্যাপ্ত ফোকাস থাকতে হবে।
কর্মশালায় বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশকে ব্র্যান্ডিং করা হচ্ছে। পেপারে লিখেন যে এফডিআই কত আসলে, এটা বেশি আসলে ভালো, খারাপ কম আসলে বিডা কোনো কাজ টাজ করে না। সো উই ট্রাই টু ফোকাস অন বিগ এফডিআই প্লেয়ার হু ক্যান ব্রিং 100 মিলিয়ন নেক্সট টাইম, এন্ড বাকিরা ইজ নট আওয়ার প্রবলেম। কর্মশালায় উদ্যোক্তাদের কাছ থেকে নানা পরামর্শ ও প্রস্তাব বিশ্লেষণ করে পলিসি উন্নয়নে কাজে লাগানো হবে বলেও জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তুলা আমদানির উপর আরোপিত 2% অগ্রিম আয়কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একই সুবিধা পাবে পোশাক খাতের বেশ কিছু পণ্য। বৃহস্পতিবার এনবিআর-এর এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, নির্দিষ্ট কোডভুক্ত পণ্য আমদানির ক্ষেত্রে আয়কর আরোপ করা হবে না। এসব পণ্যের উপর করের হার 0% নির্ধারণ করা হয়েছে। তালিকায় রয়েছে তুলা, সিনথেটিক ফাইবার, নাইলন, পলিস্টার, অ্যারামিড ও অন্যান্য ফাইবার বর্জ্য। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর হবে। সংশ্লিষ্টদের মতে, পোশাক শিল্পের কাঁচামাল আমদানিতে করের বোঝা কমাতে এই ছাড় দেওয়া হয়েছে। ফলে তুলা ও সিনথেটিক ফাইবারের মতো প্রধান কাঁচামাল আমদানিতে এখন আর অগ্রিম আয়কর দিতে হবে না। এর আগে তুলা আমদানির ওপর আরোপিত 2% অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছিল বিটিএমএ। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ। বৃহস্পতিবার তিনি পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন। তার বিরুদ্ধে অনিয়মসহ নানা অভিযোগ রয়েছে। এর আগে 22 আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। 5 সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয় সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ওবায়দ উল্লাহ আল মাসুদকে। চেয়ারম্যান হওয়ার পর সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক। 15 জুলাই ওবায়দ উল্লাহ আল মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে বিএফআইও। 16 জুলাই ইসলামী ব্যাংকে বিশেষ অভিযানে যায় সংস্থাটি। এর আগে 3 জুলাই কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমদ ওবায়দ উল্লাহ আল মাসুদকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠান। ওই সময় তাকে পদত্যাগ করতে বলা হয়। ব্যক্তির বিরুদ্ধে কোনো আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে তখনই সাধারণত বিএফআইও এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকেন। তার বর্তমান পদে, দ্যাট ইজ চেয়ারম্যান হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থাকার, কন্টিনিউ করার নৈতিক যোগ্যতা তার নেই বলে ওনার নিজের কাছেই মনে হয়েছে। এই কারণেই উনি ব্যক্তিগত কারণে তার পদত্যাগপত্র বাংলাদেশ ব্যাংকের কাছে পেশ করেছেন। চলতি মৌসুমে হবিগঞ্জ জেলায় আশানুরূপ বৃষ্টিপাত হয়নি। এর প্রভাব পড়েছে জেলার 26টি হাওরে। পানি কম থাকায় হাওরে মাছের প্রজনন ব্যাহত হওয়ায় দেখা দিয়েছে দেশি মাছের সংকট। আবহাওয়া অফিসের হিসাবে সিলেট বিভাগে গত বছরের চেয়ে এবার বৃষ্টিপাত কম হয়েছে 49%। এখন পর্যন্ত কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় প্রভাব পড়েছে হবিগঞ্জের 26টি হাওরে। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি, আবার কোথাও একেবারেই শুকনো। গত বছর জেলায় ৯,২৮৫ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছিল। জেলেদের দাবি, এবার পানি কম থাকায় প্রজননের সময়ও হাওরে নেই মাছ। এতে স্থানীয় বাজারে দেখা দিয়েছে দেশি মাছের সংকট। ৩-৪ বছর আমরা জাল দিয়েও মাছ পাই না, ছাই দিয়েও মাছ পাই না। আরও ফানি গাঞ্জি নাই, মাছ কাজ হয় নাই, ওই কারণে আমরা ফিশারি মাছ বিক্রি করি। ফিশারি মাছ বিচ্ছি আমরা লক্ষ লক্ষ টাকা লুস্কানো আছি। গবেষকরা বলছেন, দেশি প্রজাতির মাছের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করে হাওরের পানির উপর। জলবায়ু পরিবর্তনের কারণে মাছেরই সংকট নয়, তৈরি করবে সামগ্রিক পরিবেশগত সংকট। বৃষ্টিপাতের পরিমাণ কম হচ্ছে, হাওরে পানি কম আসছে, আবার কখনো আগাম বন্যা হচ্ছে, যার ফলে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হচ্ছে এবং মাছের উৎপাদন কমে যাচ্ছে। এর প্রভাব পড়তে পারে যারা এই হাওর অঞ্চলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তাদের আর্থসামাজিক অবস্থার উপর। মৎস্য কর্মকর্তারাও বলছেন, চলতি মাসে হাওরে পানি বৃদ্ধি না পেলে মাছের সংকট দেখা দিবে। হাওরে এখনো পানি না থাকার কারণে এই বছর মাছের উৎপাদন নিয়ে আমরা শঙ্কিত। যদি এই মাসের মধ্যেই পানি না আসে তাহলে হাওরে মাছের উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জেলায় 25,470 হেক্টর আয়তনের পুঁটি, শিং, কই সহ নানা প্রজাতির ছোট বড় দেশীয় মাছ পাওয়া যায়। আর মাছ ধরে জীবিকা নির্বাহ করে শত শত জেলে পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।